প্রিয় শিক্ষার্থী, অনলাইন টিচিং প্রোগ্রামে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ওয়াহিদ আলী মুন্না স্যার তোমাদের। গত ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, সেটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তার জন্য তেমন আমাদের কোনো সূত্র পড়তে হয়নি, কিন্তু আজকে যেটা দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় সেন্টেন্সের দাদা। সে অ্যাসার্টিভ সেন্টেন্স যে পারবে সে সব কিছুই পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে। আমরা খুব বেশি নিয়মের মধ্যে, জটিলতার মধ্যে আমরা যাব না। আমরা চেষ্টা করব যত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। ভয়েস চেঞ্জ সম্পর্কে যে একটা ভীতি, সেটা যেন তোমাদের মাঝে না থাকে। তো আজকে আমরা যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব, তার আগে ভয়েস চেঞ্জ করার পূর্বেই আমাদের কিছু প্রাথমিক কিছু জ্ঞান থাকা দরকার, যেটা আমরা প্রথমে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যদি ঠিকমতো ফলো করো, তোমরা উপকৃত হবে। পরবর্তী পরীক্ষায় আসলে তোমরা ভালো করতে পারবে। যাই হোক, আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের নর্মাল যে গঠনটা, সেটাকে দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কীরকম থাকে। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ভয়েস। তো আমরা করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে আমরা ভয়েস চেঞ্জ করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কী থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে লেখা থাকে একটা সাবজেক্ট, তারপর লেখা থাকে কি ভার্ব, তারপর কি লেখা থাকে অবজেক্ট বা এক্সটেনশন। যেহেতু আমরা এখানে ভয়েসেস করব, তাই এখানে আমরা অবজেক্ট লিখলাম। একটা জিনিস খেয়াল করো যে এখানে যে ভার্বটা আছে, ভার্বটা বিভিন্ন সময় বিভিন্ন টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু সাবজেক্টের পর ভার্ব থাকে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এবং এই যে গঠনটা, যে ভয়েসেস আমরা গতদিন দেখিয়েছিলাম, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। এটা হচ্ছে অ্যাক্টিভের রূপ। তা আমরা যখন প্যাসিভ করতে চাই, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ করতে চাই, আমাদের যে সাধারণ যে নিয়মটা, সেটা হলো এই যে এই পাশের মধ্যে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপর একটা অতিরিক্ত একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব লিখতে হবে। এই সাহায্যকারী ভার্বটা নির্ভর করতেছে এখানে মেইন ভার্বটা যে আকৃতি দেবে, যে ফর্মে থাকবে তার উপর। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মূল ভার্ব যে থাকে, মূল ভার্ব, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লেখা। আমরা সংক্ষেপে যেটাকে পিপি বলি, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর আমরা সূত্রে একটা অতিরিক্ত একটা বাই লিখি। এই যে বাইটা, মাঝে মাঝে কোনো সময় আমরা এই বাইটা কখনো যে ননের সাথে টু বসে, স্যাটিসফাইডের সাথে উইথ বসে, দুই একটা ক্ষেত্রে উইথ অথবা টু বসে, বাকি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। তো এই তার ব্যাপারে কী করতে হবে? এই সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এটাকে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করছি, আর এখানে সাবজেক্টটাকে অবজেক্ট করছি। এখানে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, এখানে এক্স বাইকের শেষে ফুল স্টপ, তো এই বাক্যটা শেষে এখানে ফুল স্টপ থাকে। তো প্রথম যে কথাটা বললাম, যে প্রাথমিক যে ধারণাটা, সেটা আমাদেরকে শিখে রাখতে হবে। যে প্রাথমিক ধারণাটা কোন ব্যাপারে? এই যে প্রথমে দেখো, আমরা ব্যাখ্যায় পরে যাব। প্রথমে আমরা দেখলাম যে অবজেক্টটাকে সাবজেক্টের রূপ করতে হবে, আর সাবজেক্টটাকে অবজেক্টের রূপ দিতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা শিখে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো সাবজেক্ট রূপ কোন রকম থাকলে অবজেক্ট রূপ কীরকম হবে, অবজেক্ট কীরকম থাকলে সাবজেক্ট হবে, সেই জিনিসটা আমরা এখানে শিখে নিই। এই সংক্ষেপে লিখলাম সাবজেক্ট, এখানে লিখলাম আমরা অবজেক্ট। অবজেক্ট সাপোজ ফার্স্ট পারসন থেকে ধরি, আমরা শুরু করি আই, তারপর লেখা আছে কি উই, ইউ, হি, শি, দে। মূলত এটাকে লিখে নিই, তারপর আমরা দেখি। তো এটা হলো সাবজেক্ট ফর্ম, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম আই। যে সাবজেক্টের জায়গায় যদি কখনো আই লেখা থাকে,
এটাকে যদি আমরা অবজেক্ট করি তো আই এর অবজেক্ট হবে মি। আবার অবজেক্টের জায়গায় যদি মি লেখা থাকে, এটাকে যদি আমরা সাবজেক্ট করতে চাই তখন আমাদের লিখতে হবে আই। এখানে যদি সাবজেক্টে আই লেখা থাকে তখন বাই লেখার পরে লাস্টে গিয়ে আমরা যেটা লিখবো, আইটাকে আই লেখা যাবে না, তখন আইটাকে তখন আমাদের মি লিখতে হবে। ঠিক একই জিনিস যদি এই পাশে যদি মি লেখা থাকে, এটাকে যখন আমরা সাবজেক্ট করতে যাইব তখন সাবজেক্ট করব, তখন এখানে মিটা মি থাকবে না, মিটাকে তখন সাবজেক্ট আইতে রূপান্তর করতে হবে। ক্লিয়ার? তো এখানে উই লেখা আছে, তো উইয়ের অবজেক্ট হচ্ছে কি আস। ইউ লেখা আছে ইউ, ইউর অবজেক্ট হচ্ছে ইউ। একই রকম। তো এই ইউ আর এই ইউর মধ্যে একটু বলে নেই যে এই ইউ আর এই ইউ বানান দেখতে একই রকম, কিন্তু একটা সাবজেক্ট রূপ, একটা হচ্ছে অবজেক্ট রূপ। একটা সাবজেক্ট রূপ আর একটা হচ্ছে অবজেক্ট রূপ। কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আমরা শর্টকাটে অনেক সময় বোঝার জন্য এটা ব্যবহার করি, যে মাঝখানে একটা ভার্ব দিয়ে এটাকে পার্থক্য করে দিই আমরা। ভার্বের আগে যদি ইউ লেখা থাকে সেটা সেটা সাবজেক্ট ফর্মে থাকে, ভার্বের পরে যখন থাকে সেটা অবজেক্ট ফর্মে থাকে। আবার বলি ভার্বের আগে, একই রকম বানান দেখতে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। ভার্বের আগে থাকলে সাবজেক্ট আর ভার্বের পরে রূপ থাকলে সেটা হচ্ছে কি অবজেক্ট। যাই হোক, ইউর অবজেক্ট ইউ, হিয়ের অবজেক্ট হচ্ছে কি, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম। শিয়ের অবজেক্ট হচ্ছে কি হার। দের অবজেক্ট হচ্ছে কি দেন। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, এখানে আমরা কি জানলাম, কি শিখলাম যে এই যে এগুলা হচ্ছে সব সাবজেক্ট রূপ। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব তখন এই সাবজেক্ট রূপটা সাবজেক্ট রূপ থাকবে না, এই সাবজেক্ট রূপটা অবজেক্ট রূপে চলে যাবে। অবজেক্ট রূপ যখন চলে যাবে তখন ওইখানে অবজেক্টে আই থাকলে লাস্টে অবজেক্ট লেখার আগে যখন বাই লেখার পরে অবজেক্ট লিখবো, এটা আইটা আর আই লেখা যাবে না, আইটাকে তখন মি লিখতে হবে। উই যদি লেখা থাকে উইটাকে আর উই লেখা যাবে না, ওইটাকে কি লিখতে হবে আস। এই প্রাথমিক জ্ঞানগুলো আমাদের অবশ্যই জানতে হবে। ইউটাকে ইউ লেখা যাবে না, সরি বানান যদিও একই রকম, এই ইউটা ইউ রয়ে যাবে, কিন্তু তখন এটা অবজেক্ট আকারে থাকবে। হি থাকবে না, হিটা হয়ে যাবে হিম। সি থাকবে না, সিটা হয়ে যাবে হার। দে থাকবে না, দেটা হয়ে যাবে দেন। ক্লিয়ার? তাহলে কি শুধুমাত্র এই কয়টা ওয়ার্ডই? না, আরও কিছু ওয়ার্ড আছে, আমরা একটু দেখা দেবো এখন। আরও কিছু ওয়ার্ড আছে, তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন এটা মুছবো, মোছার পর আর কি কি হতে পারে, আর কি কি থাকতে পারে। এই যে লেখা থাকতে পারে ইটের অবজেক্ট ইট। যদি কোনো নাউন লেখা থাকে নাউনের অবজেক্টও নাউন। যদি কোনো পসেসিভ ওয়ার্ড লেখা থাকে পসেসিভ ওয়ার্ডগুলো কী কী? সাপোজ এখানে লেখা আছে এরকম মাই, অথবা লেখা আছে আওয়ার, অথবা লেখা আছে ইয়োর, অথবা লেখা আছে হিজ, অথবা লেখা আছে হার, অথবা লেখা আছে দেয়ার। এই ওয়ার্ডগুলো হচ্ছে পসেসিভ ওয়ার্ড। এই ওয়ার্ডের একটা বৈশিষ্ট্য হলো এরকম, এই ওয়ার্ডগুলো কখনো একা ব্যবহার হয় না, এরপর একটা নাউন থাকে, নাউন ব্যবহার করতে হয়। নাউন এই দুইটা ওয়ার্ড মিলে একত্রে কাজ করে, একটা ওয়ার্ডে তখন রূপান্তরিত হয়। তো এইখানে যা থাকবো সেম, এই পাশে গিয়ে ওইটা সহ সেম হবে। আর একটু বোঝানোর জন্য ওই পাশে আমরা লিখে দেই। তুমি সাপোজ লেখা আছে কি মাই ফাদার likes traveling. They help my father.
তো খেয়াল করে আমরা কী লিখলাম এইখানে যখন আমরা মাই ফাদার লিখলাম, এই মাই ফাদারটা এখানে ভার্বের আগে লেখা আছে, এটা আছে সাবজেক্ট রূপে। আর এইখানে যে মাই ফাদার লিখলাম, এই মাই ফাদার এইখানে আছে, মাই ফাদারটা আছে অবজেক্ট রূপে। ভার্বের আগে আছে সাবজেক্ট আকারে, এটা ভার্বের পরে আছে অবজেক্ট আকারে। এখন ওইটার নিয়ম অনুযায়ী আমরা ভিতরের অংশটা পরে করব, আগে এই পাশেরটা আর এই পাশেরটা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, যেটাকে আগে চিনে নিই। তাহলে এই যে এইটা হলো নাউন ট্রাভেলিং, অবজেক্টটাকে এইখানে অবজেক্ট লিখতে গেলে এখানে প্রথমে ট্রাভেলিং লিখতে হবে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক একই রকম মাই পসেসিভ ওয়ার্ডের পর নাউন লেখা আছে, মাই পসেসিভ ওয়ার্ড মাই, আর ফাদারটা হচ্ছে নাউন। এটা যখন ওই পাশে লিখতে যাব তখন এখানে লিখবো যে বাই, এটার কোনো পরিবর্তন নেই, মাই ফাদার। সেম টু সেম এখানে এটা আছে অবজেক্ট আকারে, এটাকে যখন আমরা সাবজেক্ট লিখবো তখন এখানে লিখবো কীভাবে, প্রথমে লিখবো মাই ফাদার, অবজেক্টটা যা আছে তাই এটাই সাবজেক্ট হলো, পসেসিভ ওয়ার্ডের সাথে ব্যবহার। আর এখানে লেখা আছে দে সাবজেক্ট, তাহলে এই যে এখানে লেখো প্রথমে একটা বাই, দের অবজেক্ট হচ্ছে কি দেম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করা লাগতেছে, আর সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করা লাগছে। সাবজেক্টটাকে অবজেক্ট করার আগে একটা আমরা মাঝখানে একটা প্রিপোজিশন ব্যবহার করছি। এই প্রিপোজিশনটা 90 থেকে 95% ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। আমরা ব্যবহার করার সময় দেখবো ননের সাথে টু বসে, আর বাকি দুই একটার ক্ষেত্রে উইথ বসে। 95 থেকে 98 পর্যন্ত বাই বসে। তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম এখানে, আর এই সাবজেক্টটাকে যখন ওখানে অবজেক্ট করলাম, সাবজেক্ট টু অবজেক্ট টু কি একটু আগে আমরা দেখাইছি। আই লেখা থাকলে আইয়ের অবজেক্ট মি, উই লেখা থাকলে উইয়ের অবজেক্ট হচ্ছে আস, ইউ লেখা থাকলে ইউর অবজেক্ট ইউ, হি লেখা থাকলে হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, সি লেখা থাকলে সি এর অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম। আর যদি ইট লেখা থাকে ইট, দেয়ার লেখা থাকলে দেয়ার, নাউন লেখা থাকলে নাউন, অথবা এরকম পসেসিভ ওয়ার্ডের পর নাউন লেখা থাকলে দুইটা তখন যুগ্মভাবে একটা ওয়ার্ডের কাজ করে। এই যা লেখা দেবো অবজেক্টে তাই হবো, আবার অবজেক্টে এই যা লেখা দেবো ওইটা সাবজেক্ট করলে তাই হবো। তার একটা অনুমান হইলে যে মাই ফাদার লেখা আছে, এটাকে অবজেক্ট লেখার সময় বাই মাই ফাদার, এখানে মাই ফাদার অবজেক্ট লেখা আছে, এটা সাবজেক্ট করতে গেলে মাই ফাদার। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এখন ওইটার দিকে চলে যাবো আস্তে আস্তে। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, আমি এখানটা পারতেছি না, তোমরা কমেন্টস জানাইবে অথবা ফোন করবে। আশা করি তোমাদের সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। তোমরা ঠিকমতো ক্লাসগুলো করবে, ফলো করবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, আমরা এখন চলে যাই এখানের মধ্যে। আমরা শুধু সাবজেক্টের পার্ট আর অবজেক্টের পার্ট শিখলাম, এখন এই ভার্বের পার্ট। আমি এই ভার্বের পার্ট করানোর সময় এখানে কোনো টেন্সের উপর দিয়ে যাব না, কারণ টেন্সের উপর দিয়ে গেলে দেখা যেতেছে অনেকগুলো সূত্র লেখা লাগে। আমি এত সূত্রের দিকে যাবই না, আমরা শর্টকাট পদ্ধতির মধ্যে করার চেষ্টা করব। শর্টকাট পদ্ধতি মানে এরকম না সব কিছু বাদ দিয়ে যাওয়া, আমরা সব কিছুকেই ফলো করব, কিন্তু একটা স্টাইলটা, প্রকাশভঙ্গিটা একটু অন্যরকম হবে। তাহলে আমরা এটাই মুছে দেবো এখন, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 31 তারিখ পর্যন্ত সরকার ঘোষিত আমাদের বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম ফিজিক্যালি স্টপড, কিন্তু আমরা ফিজিক্যালি স্টপড, ফেস টু ফেসে স্টপ থাকলেও আমরা সেগুলো এখন অনলাইনের মধ্যে ক্লাস চালিয়ে যাব। আমাদের প্রত্যেকটা টিচার অত্যন্ত পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাস করে। তোমরা প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। যেখানে তোমার সমস্যা হবে সেখানে তাদের সাথে যোগাযোগ করবে। তারা সব সময় তোমাদের পাশে থাকার জন্য প্রস্তুত আছে। তোমরা অবশ্যই তাদের কাছ থেকে তোমাদের যে চাহিদা সেটা তাদের কাছ থেকে পূরণ করে নেবে। যাই হোক, আমরা এখন প্রথমে চলে যাব এই সাবজেক্টের পার্ট, অবজেক্টের পার্ট হয়েছে আমাদের। এখন মাঝখানে ভার্ব, যেটার উপর আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এবং তার জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে রেখেছি, এই যে এইভাবে, এইটা
তো আমরা একটু অন্যভাবে দেখি কি বলতেছি। এখন আর সাবজেক্ট পুরোটা লিখবো না, প্রথমে লিখলাম সাবজেক্ট, এই সাবজেক্ট লেখার পর লিখলাম ভার্ব, তারপর লিখলাম এখানে অবজেক্ট। একটু তোমাদের একটু পরিচয় করে দেয়। একটু সাবজেক্ট লেখার পরে গিয়ে যদি তুমি কখনো দেখো যে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে তুমি তখন সাথে সাথে মনে করবে যে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, নাহলে পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। টেন্সের নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু এখানে ভার্বের যে রূপটা হবে হয় প্রেজেন্ট ফর্ম হবে, নাহলে পাস্ট ফর্ম হবে। তাহলে এই যে ভার্বটার কথা বলতেছি, এই ভার্বটা দুইটা রূপ হইতে পারে। একটা ভার্ব যখন থাকবে, হয় সেটা হবে প্রেজেন্ট অথবা হবে কি পাস্ট। মানে যদি পাস্ট হয় তাহলে ওই যে আমরা এই যে এখানের মধ্যে এখানে যে আমরা লিখেছিলাম, যে এখানে এই যে বি ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, তখন অতিরিক্ত এই বি ভার্বটা হবে ওয়াজ অথবা ওয়ার। আর যদি এই বি ভার্বটা যদি ওই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তখন এইটাই হবে এম অথবা ইজ অথবা আর। ক্লিয়ার? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মের আগে সব সময় প্যাসিভ করার সময় একটা অতিরিক্ত ভার্ব বসবে, এবং সেই ভার্বটা হবে বি ভার্ব। এখন আমরা বলতেছি ভার্ব এখানে একটা লেখা আছে, এখানে একটা ভার্ব দেওয়া মানে হচ্ছে হয় এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, নাহলে পাস্ট ফর্মে রয়েছে। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে এই যে অতিরিক্ত ভয়েস চেঞ্জ করার সময় অতিরিক্ত যে বি ভার্বের জন্য এই যে সূত্রটা আমরা লিখছি, হয়তো হবে ওয়াজ, না হয় ওয়ার। আর যদি এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, এই ভার্বটা যেখানে যে বলছে এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয়, তখন ওই বি ভার্বের জায়গায় লিখতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর। আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই দেব, আশা করি তোমরা বুঝতেছ। ভালো করে খেয়াল করে আরেকবার দেখো যে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তখন তারপরে একটা অতিরিক্ত বি ভার্ব বসবো। এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে হইলে এখানে হবে এম অথবা ইজ অথবা আর। আর এই ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই বি ভার্বটা হবে ওয়াজ অথবা ওয়ার। তারপর এই ভার্বটা যেটা আছে এই ভার্বটাকে পিপি পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো, তারপর একটা বাই লিখবো, তারপর এই সাবজেক্টটাকে অবজেক্ট লিখবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা লিখি রূপা likes biryani. We help the poor. We help the poor. He makes two basket. Rupa subject, এটা likes verb, biryani object, we subject, help verb, the poor object, he subject, a makes verb, two baskets, এটা হলো object. একটা লিখি দে লাইক দে নো মি দে সাবজেক্ট নো ভার্ব মি অবজেক্ট। তাহলে আমাদের যে কাজটা বলছি আমরা যে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করা। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বিরিয়ানি,
তাহলে আমরা সবার আগে বিরিয়ানিটাকে সাবজেক্ট করব। আর এই যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। আমরা বলছি সাবজেক্টটাকে অবজেক্ট করার আগে একটা বাই লিখবা, রূপা যেহেতু একটা নাম নাউন, রূপাই হবে। আমার মাঝখানে এখন ভার্ব রাখি রইল এই ভার্বটা, এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা একটা ভার্বটাকে পিপি করবো, তার আগে একটা সাহায্য করে এই লাইকসটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। আর প্রেজেন্ট টেন্সে লেখা থাকলে অতিরিক্ত কি লিখতে হবে, এম অথবা ইজ অথবা আর। বিরিয়ানি এক বচন, এই জন্য লিখছি ইজ, লাইকের পিপি হচ্ছে কি লাইকড। এর উত্তর হয়ে গেল কি বিরিয়ানি ইজ লাইকড বাই রূপা। ওকে, আবার এখানে লেখা আছে অবজেক্ট লেখা আছে দ্য পুয়ার, আমরা লিখলাম দ্য পুয়ার। দ্য পুয়ার শব্দের অর্থ হচ্ছে গরিবেরা, এটা কিন্তু বহু বচন। আর যে উই লেখা আছে, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, তার আগে একটা আমরা বাই লিখব, উই আস। এটা আমার ভার্ব হলো কি হেল্প, এর আগে একটা অতিরিক্ত, যেহেতু হেল্পটা প্রেজেন্ট ফর্মে লেখা আছে তাহলে অতিরিক্ত লিখতে হবে এম অথবা ইজ অথবা আর। দ্য পুয়ার শব্দের অর্থ হচ্ছে গরিবেরা বা গরিব মানুষেরা। গরিবেরা বা গরিব মানুষেরা এটা বহুবচন। যে সাবজেক্ট বহুবচন হয় তখন ওই বি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এই তিনটার মধ্যে তখন আরকে ধরে। আর হচ্ছে বহুবচনের ভার্ব, তাহলে দি পুয়ারের সাথে অ্যামিজারের আর বসলো, তারপর এই ভার্বের পিপি হেল্পের পিপি হচ্ছে কি হেল্প। তাহলে উত্তরটা হলো কি দ্য পুয়ার আর হেল্পড বাই আস। দ্য পুয়ার আর হেল্পড বাই আস। সেম টু সেম এখানে লেখা আছে টু বাস্কেটস। আচ্ছা, লিখলাম আমরা এখানে টু বাস্কেটস, সাবজেক্ট করলাম আমরা টু বাস্কেটস। টু বাস্কেট, দুইটা ঝুড়ি। আমরা এখন বুঝতে পারছি দুইটা ঝুড়ি মানে হচ্ছে বহু বচন, তাহলে অতিরিক্ত নিতে হবে আর মেকের পিপি হচ্ছে কি মেড। আমরা অনেকে মেকেট বলে ফেলি, মেকেট না মেড, মেড। তারপর সূত্রে একটা হচ্ছে বাই, হিয়ার অবজেক্ট হচ্ছে কি হিম, মেড বাই হিম। লাস্টেরটা দেখি আমরা কি লেখা আছে, লাস্টেরটা আমরা উপরে লিখি, অনেক সময় দেখা যেতে না হলে আর ভুল হয়ে যেতে পারে অনেক সময়। ওই লাইনটা আবার এখানে লিখে নিই, দে তারা নো চিনে বা জানে মি, তারা আমাকে চিনে। কারণ এই যে এটা যেটা আছে এটা এই মিটাকে এখন আমাদেরকে সাবজেক্ট করতে হবে। আই, নোটা হচ্ছে প্রেজেন্ট টেন্স লেখা, আর এখানে লেখা আছে দে, দের অবজেক্ট লেখা লাগবে কি বাই দেম। আমরা যেভাবে লিখি আগে লিখে নিই এটা দেম। তো এই মিটাকে সাবজেক্ট করছে আই লিখছি, প্রেজেন্ট টেন্সে লেখা অ্যামিজার, আইয়ের সাথে অ্যামিজারের এম বসে, আর নোয়ের পিপি হচ্ছে কি নন। একটু আগে আমি বলেছিলাম ননের সাথে বাই বসে না, ননের সাথে কি বসে টু। তাহলে ওই যে প্রথম যে আমি এখানে বাইটা লিখছি, এই বাইটা বাই হবে না, এখানে ব্যতিক্রমেরটা এখন দেখা দিলাম আমরা। এই যে ননের সাথে তখন কি লিখতে হবে টু, এই ননের জন্য টু হয়েছে। তাহলে লাইনটা কী হলো, লাইনটা আই অ্যাম নন, আই অ্যাম নন টু দেম। ক্লিয়ার? আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। আমরা এতক্ষণ পর্যন্ত যে ভার্বগুলোকে এখানে ইউজ করছি, এই লাইকস, এই হেল্প, এই যে মেক্স, ওই যে নো, এই নো, এই সবগুলা ভার্ব প্রেজেন্ট ফর্মে ছিল। প্রেজেন্ট ফর্মে ছিল এই জন্য আমরা এম নিছি, ইজ নিছি, আর নিছি। এম নিছি, ইজ নিছি, আর নিছি। এম হচ্ছে আইয়ের সাথে বসে, ইজটা হচ্ছে বহুবচনের সাথে বসে, আর আরটা হচ্ছে ইজটা হচ্ছে এক বচনের সাথে বসে এবং আরটা বহুবচনের সাথে বসে। আরেকবার বলি আমি, এখানে সাবজেক্ট যদি কখনো সাবজেক্টের জায়গায় আই হয়, আইয়ের সাথে এম বসবে। সাবজেক্টের জায়গায় যদি কোনো সময় সিঙ্গুলার কিছু হয় তার সাথে ইজ বসবে। এই সাবজেক্ট যখন পাইলাম, এটা যদি বহুবচন হয় তখন তার সাথে আর বসবে, অতিরিক্ত এই বি ভার্বটা। ক্লিয়ার? এখন এই ভার্বটা আমরা তো বলছি যে এই ভার্বে একটা ভার্ব লেখা থাকলে হয় সেটা প্রেজেন্ট রূপে থাকবে, নাহলে পাস্ট রূপে থাকবে। এখন আমরা তখন পর্যন্ত দেখলাম সবগুলো প্রেজেন্ট রূপ, কিন্তু পাস্ট রূপে দেখলাম। আচ্ছা, এখন এটার এই পাস্ট রূপ করে একটু দেখি আমরা ঠিক আছে কিনা, একটু 19-20 করে দেখি। এই যে একটু আগে আমরা এখানে লিখছিলাম লাইকস, লাইকসটা প্রেজেন্ট ফর্মে লিখছিলাম, এখন লাইকসটা প্রেজেন্ট ফর্ম না লেখা লাইকটা লিখলাম। হেল্পটা প্রেজেন্ট ফর্ম লিখছিলাম, হেল্পটা প্রেজেন্ট ফর্মে লিখছিলাম, প্রেজেন্ট ফর্ম না লেখা এখন কী লিখুন আমরা পাস্ট ফর্মে লিখুন হেল্পড। এই মেক্সটা প্রেজেন্ট ফর্মে লিখছিলাম, মেক্সটাকে প্রেজেন্ট ফর্মে না লেখা এখন মেক্সটা কী লিখব আমরা মেইড। নেক্সটটাকে আমরা কী লিখতেছি মেইড পাস্ট ফর্মে। এই নোটা প্রেজেন্ট ফর্মে লিখছিলাম, নোটা প্রেজেন্ট ফর্মে বাদ দিয়ে এখন নোয়ের বদলে এখানে পাস্ট ফর্মে লিখলাম নিউ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রেজেন্ট ফর্মের রূপ যেটাগুলো ছিল সেগুলো এখনও পাস্ট রূপ হয়ে গেছে গা।
বলছে প্রেজেন্ট ফর্মে ছিল যখন ছিল তখন এবি ভার্বগুলোকে আমরা ব্যবহার করছি এম অথবা ইজ অথবা আর। এখন তো ভার্বটা হয়ে গেছে পাস্ট টেন্সে, এখন তো আর এম ইজ আর লেখা যাবে না, এখন কি লিখতে হবে ওয়াজ অথবা ওয়ে। ক্লিয়ার? একটু আগে আমরা ওই ভার্বগুলো সবগুলো প্রেজেন্ট ফর্মে ছিল, তখন এবি ভার্বটা আমরা রাখছি হচ্ছে এম অথবা ইজ অথবা আর। কার সাথে এম, কার সাথে ইজ, কার সাথে আর, এতক্ষণ আমরা দেখাইছি সেটা। কার সাথে এম, কার সাথে ইজ, কার সাথে আর। কিন্তু এখন তো আমরা ব্যবহার করতেছি এই ভার্বটাকে ব্যবহার করতেছি পাস্ট রূপে, পাস্ট রূপে। তাহলে এই যে বি ভার্বটা, এখন বি ভার্বটা যখন ভার্বটা যখন পাস্ট রূপে হবে তখন বি ভার্বটা আমাদের কাকে ব্যবহার করতে হবে? হয় ওয়াজ না হলে ওয়ার। তো ওয়াজ হচ্ছে এক বচনের সাথে বসে, সাবজেক্টের জায়গায় যদি সিঙ্গুলার থাকে, যেটাকে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় বা এক বচন যদি হয় তখন আমরা ব্যবহার করব ওয়াজ। আর ওই সাবজেক্টটা যদি বহু বচন হয় তখন আমরা ব্যবহার করব ওয়ার। আবার বলি, আমরা যখন এইখানে এই পাশের মধ্যে এই যে সাবজেক্টটা এখানে এই অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে যখন সাবজেক্টে রূপান্তর করব আমরা, এই অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্টে রূপান্তর করব, এই সাবজেক্টে যদি এখন এটা এক বচন যদি হয়, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার, এটা যদি এক বচন হয় বা সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এই যে এই বি ভার্বটা ব্যবহার করব ওয়াজ। আর এই অবজেক্টটাকে যখন সাবজেক্ট করলাম, এই সাবজেক্ট করানোর পর দেখলাম সাবজেক্টটা তো প্লুরাল হয়ে গেল, প্লুরাল যদি হয় তখন এই বি ভার্বটা হবে ওয়ার। তাহলে এই অনুপাতে যেহেতু আমরা এখানে পাস্ট টেন্সে করে ফেলছি, পাস্ট টেন্সের রূপ দিয়ে দিছি, তাহলে এখান থেকে আমরা একটু পরিবর্তন করে দেখা দেয় কীভাবে পরিবর্তন হলো। তাহলে এই যে এখন এখানে বিরিয়ানি এক বচন, তখন এখানে আর ইজ থাকবে না, এখন এখানে ইজ থাকবে না, এখন এই ইজটা কী হয়ে যেতেছে? তাহলে ওয়াজ। ইজটা হয়ে যেতেছে কি? ওয়াজ। ইজটা হয়ে যেতেছে ওয়াজ। এই যে ওয়াজ, এইটুকু পার্থক্য, আর কিছু পার্থক্য না। এতক্ষণ ছিল ইজ, কারণ প্রেজেন্ট ফর্মে ছিল, এখন পাস্ট ফর্মে লিখছি, এই জন্য ওয়াজ। আবার দেখো, এতে দ্য পুয়ার যখন লিখছি তখন এখানে প্রেজেন্ট ফর্মে ছিল, তখন লিখছি আমরা আর। এখন তো লিখছি এখানে পাস্ট ফর্মে লিখছি, পাস্ট। দ্য পুয়ার মানে গরিব, এটা বহু বচন। এতক্ষণ ছিল এটা কী ছিল? প্রেজেন্ট ফর্মে, এই জন্য আর লিখছি। এখন তো এটা পাস্ট ফর্মে, পাস্ট ফর্মে থাকলে তো লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে আর লেখা যাবে না, এখানে বহু বচন, এই জন্য এখানে কী লিখতে হবে? ওয়ার। আবার এখানে সেম টু সেম, এই যে এটার মধ্যে যখন মিক্স লেখা ছিল, মিক্স, তখন আমরা লিখছি আর। তখন এখন টু বাস্কেটটা যখন সামনে আনছি আমরা, সাবজেক্ট মানে সাবজেক্টে রূপান্তর করছি আমরা, টু বাস্কেটসটা বহু বচন। আর এই ভাবটা এখন মিক্স না, এখানে মেড হয়েছে, এটা পাস্ট টেন্সে হয়েছে। আর পাস্ট টেন্সে হয়ে যাওয়ার কারণে এখন এখানে আট থাকবে না, আটটা বলো তো কী হবে? আটটা হয়ে যাবে সেম টু সেম। এখানে ছিল, এর আগে ছিল নো থাকার কারণে এখানে আমরা অ্যামিজারের একটা নিয়েছিলাম, এখানে এইটা অ্যামিজারের একটা নিয়েছিলাম, আয়ের সাথে এম বসে। কিন্তু এখন তো আর এখানে প্রেজেন্ট ফর্মে লেখা নেই, এখন নোটা নিউ হয়ে গেছে। এখন নোটা যেহেতু এখানে নিউ হয়ে গেছে, তাহলে এটা পাস্ট টেন্স হয়েছে, তখন এই সাহায্যকারী ভার্ব যেটা লেখা আছে এখানে, এই সাহায্যকারী ভার্বটা আর এখানে এভাবে থাকবে না, তখন এই ভার্বটা এখান থেকে অমিট হয়ে যাবে। এখানে হয় লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার। এবং আইয়ের সাথে আমরা জানি আই এক বচন, আইয়ের সাথে বসে ওয়াজ। তাহলে দেখো, একটা যদি বুঝতে পারি তাহলে আমাদের অন্যটা বোঝাটা সহজ হয়ে যায়। শুধু প্রথম দিকে একটু ভালো করে খেয়াল করে করতে হবে, পরবর্তীতে দেখবে যে তোমার কাছে সহজ হয়ে যেতেছে। প্রথম বোঝাটাই হচ্ছে আসল বোঝা। যে নাকি প্রথম ঠিক মতো বুঝতে পারবে তার জন্য কোনো সমস্যা হবে না পরবর্তীতে। কিন্তু প্রথমবার যদি কেউ মিস করে, ভালো করে খেয়াল না করে, মনে যদি করে যে পরবর্তীতে আমি শিখা নিব, তাহলে কিন্তু সে ভুল করে ফেলবে। তাহলে আমাদের কী করতে হবে? এখন আজকে যে লেকচারটা দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে পারলে সে পরবর্তীতে সে আরও ভালো করতে পারবে। আর যদি এখন এটা মনে না থাকে, তো পরবর্তীতে করতে গেলে প্রত্যেকবারই তার কিছু না কিছু ভুল হবে। তাহলে এই যে লেকচারটা, এই লেকচারটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে, ভালো করে সেটা প্র্যাকটিস করবে। এবং তোমরা যদি কোনোখানের মধ্যে বুঝতে যদি কোনো সমস্যা হয়, তো স্যারকে কল দিবে, আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা যতটুকু সম্ভব তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আরেকবার বলে দেই, আমরা যখন নাকি এভাবে বলছিলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে এখন আমরা যেটা করছি, একটা ভার্ব আছে, কখনো কন্টিনিউয়াসের সময় ডবল ভার্ব দরকার পড়বে, পারফেক্টের জন্য আবার ডবল ভার্ব ব্যবহার করার দরকার পড়বে, ফিউচারেরটা মডেল ভার্ব ব্যবহারের দরকার পড়বে। ওটা করাটা একেবারে সহজ হয়ে যাবে, যে প্রথমে এইটা বুঝতে পারবে। তো এটা প্রাথমিক জ্ঞান। এটা হচ্ছে কি, যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি, আর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করি। সাবজেক্টটাকে যখন অবজেক্ট করি তার আগে একটা প্রিপোজিশন ব্যবহার করি আমরা, এইখানে বাই লেখা আছে,
আমরা বলছি 95 থেকে 98% পর্যন্ত এই প্রিপোজিশন বাই ব্যবহার করি, আর 2-1% জন্য আমরা ব্যবহার করি। এই যেমন এখানে লিখছি আমরা ননের সাথে বাই বসে না, ননের সাথে কি বসে? টু। স্যাটিসফাইড, প্লিজড এগুলোর সাথে বসে উইথ। আর বাদ বাকি যত প্রকারের আমরা ব্যবহার করি সবার সাথে আমরা বাই ব্যবহার করি। কথা ক্লিয়ার? তাহলে কী হলো, তাহলে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। অবজেক্টের জায়গায় তো অনেক প্রোনাউন থাকতে পারে, এই প্রোনাউনগুলো সাবজেক্ট করলে কী এই প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কী, আবার এই পাশে যে প্রোনাউন থাকে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম কী, অবজেক্ট ফর্মটা কী, এটা আমরা একটু আগে তালিকা, একটা ছোটোখাটো একটা তালিকা তোমাদেরকে দেখাইছি, সেটা আবার মুছেও দিয়েছি, তারপর ব্যাখ্যা দিয়ে দেখা দিয়েছি যে এটা যদি এখানে থাকে এরকম হবে, ওইটা যদি ওই সাবজেক্টের জায়গায় থাকে তো অবজেক্ট রূপটা এরকম হবে, এখানে যদি অবজেক্টের জায়গায় থাকে তো সাবজেক্টের রূপটা এরকম হবে। তোমরা মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে সেটা শুনবে। তোমরা যদি ঠিক মতো মনোযোগ সহকারে এটা শোনো তাহলে তোমরা খুবই উপকৃত হবে, আর যদি তোমরা মনোযোগ না দাও তাহলে তোমাদেরই ক্ষতি হয়ে যাবে। শুধু আমার ক্লাস না, প্রত্যেকটা টিচারের ক্লাসই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো তারপর আমরা কি বললাম যে এই যে ভার্বটা, সাবজেক্টের পর যদি ভার্ব একটা থাকে, হয় সেটা প্রেজেন্টের আছে নাহলে পাস্টে আছে, এই যে আমরা মুছি নেই গা, এই জন্য এত এরকম দাগাদাগি হয়ে গেছে তোমাদেরকে দেখানোর জন্য। এই সাবজেক্টের পরে ওইটাই লিখছি ভার্বটা, এই ভার্বটা দুইটা রূপে থাকতে পারে, হয় প্রেজেন্ট রূপে থাকবে নাহলে পাস্ট রূপে থাকবে। প্রথমবার যখন আমি দেখাইছি তখন প্রেজেন্ট রূপে দেখাইছি, তখন এই সাহায্যকারী ভার্বটা প্রেজেন্ট রূপে থাকলে সাহায্যকারী ভার্বটা আমরা এম, ইজ, আর এই তিনটা ব্যবহার করছি। আবার সেই সেম সেন্টেন্সের মধ্যে রাখছি ভার্বটাকে যখন প্রেজেন্ট রূপ থেকে পরিবর্তন করে পাস্ট রূপে দিয়েছি, পাস্ট রূপে দেওয়ার পরে তখন আমরা ওই ভার্বটা এম, ইজ, আর ভার্বটা পরিবর্তন করে আমরা ওয়াজ লিখছি। তাহলে পিপি এর কোনো পরিবর্তন হইতেছে না, পরিবর্তন হইতেছে এটা বি ভার্বের। এই ভার্বটা প্রেজেন্ট রূপ, তো এখানে পরিবর্তন হইবে এরকম প্রেজেন্টের চেহারা, এটা পাস্ট রূপ, তো এখানে পরিবর্তন হইব পাস্টের চেহারা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে তো দীর্ঘায়িত করতে পারতাম আমি, ইচ্ছা করলে এখনও করতে পারি, কিন্তু তোমাদের হয়তো একটু ডিসঅর্ডার হয়ে যেতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে। প্রথম অংশটুকু হচ্ছে এগুলার গোড়া পত্তম। তুমি এটুকু ভালো করে বুঝতে পারলে তোমাদেরকে আগামী ক্লাস করানোটা সহজ হবে, তোমরাও বুঝতে পারবে, তোমরাও শিখতে পারবে, আমরাও পড়ায় তোমাদেরকে শিখাইতে পেরে আমরাও আনন্দিত হব। তাহলে সবাই বাড়িতে থাকবে, ঠিকমতো লেখাপড়া করবে, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন সফল হোক, সবার সৌভাগ্য কামনা করে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।